আস্তে বলে, তো চিল্লানোর কি আছে রে ভাই? আশা আগের থেকে দ্বিগুণ জোরে চিল্লিয়ে বলল। চিল্লাবো না মানে? চিল্লাবো না কেন? আমি আমি 100 বার চিল্লাবো, 1000 বার চিল্লাবো। তুই আমার কলেজের একমাত্র কলিজার বান্ধবী। তোর সাথে আজ আমার 2 মাস ধরে ফ্রেন্ডশিপ। আমার সব পেটের কথা তুই জানোস। আর তোর বিয়ে হয়ে গেছে সেটা আমার এই 2 মাস পরে এসে জানতে হলো। ওরে ফাজিলের ফাজিল, তুই বিবাহিত মহিলা, এই কথা কিনা তুই আমায় আজ বললি? ও মাই গড, ও মাই গড! তুই শুধু ভার্সিটিতে আয়, তোর চোপা আমি ভেঙে রেখে দেবো। তোমার সব কটা দাঁত না আমি প্লাস দিয়ে কটাট কটাট করে উঠিয়ে ফেলবো। এই ছেমড়ি, আর কি কি কথা তোর পেটের ভিতর রেখে দিয়েছিস বলতো? আর কি কি কথা তোর ওইটুকু পেটের মধ্যে আছে? নিশ্চয়ই আরও বহুত কিছু আমার থেকে লুকিয়ে গিয়েছিস তুই, তাই না? বল, এক্ষুনি পেটের সব কথা উগরে দিবি আমায়। বজ্জাতের বজ্জাত, হারামির হারামি। ওনার বিয়ে হয়ে গেছে অথচ এই কথাটা আজ আমায় শুনতে হলো। তাসফি হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এভাবে রিয়েক্ট করবে সে তো ভাবতেই পারেনি। মনে হচ্ছে একটা অনুষ্ঠানের বক্তৃতা দিয়ে শেষ করে ফেলেছে। মনে তো হচ্ছে এ পাখির বাসা 7ই মার্চের 18 মিনিটের ভাষণকে 5 মিনিটে দেওয়ার প্র্যাকটিস করছে। তাসফি দিল এক ধমক। এই চুপ, স্টপ ইট দোস্ত। কি শুরু করেছিস? বলিনি, এখন তো বললাম। আশা চিরবিরিয়ে উঠে বলল। এই, তুই একদম কথা বলবি না, অসভ্য মাইয়া। আমি বলবো তুই শুনবি। বলিসনি মেনে নিলাম। তুই এখনই দুলাভাইয়ের পিক পাঠাবি আর কলেজে আসার পরেই বিয়ের ট্রিট দিবি। এটা তোর আমাকে না বলার শাস্তি। দুলাভাইয়ের নাম কি এখনই বল। তাসফি শুষ্ক ঢোক গিলল। এই মেয়ে বিয়ের কথা শুনেই যে অবস্থা। নিস্তব্ধর স্যারের সঙ্গে বিয়ের কথা শুনলে তো হার্ট অ্যাটাক না করে বসে। ইয়া খোদা! তাসফি আমতা আমতা করে বলল। এ মানে ছবি কি করে দেব বলতো? ছবি তো নেই ফোনে। তোকে আমি সময় হলেই ওনার সাথে দেখা করিয়ে দেব, বুঝলি? নিস্তব্ধ করুণ চোখে তার সামনে থাকা শত শত খাবারের পদের দিকে তাকিয়ে আছে। 1 ঘন্টা ধরে তাকে সবাই খাইয়েই যাচ্ছে। থামার আর নাম নেই। নিস্তব্ধ না পারছে সইতে, না পারছে কিছু বলতে। এমন গ্যারাকলে বোধহয় সে আর কোনোদিনও পড়েনি। আজকের এই দিনটাই তার খারাপ। এই শ্বশুর বাড়ি আসার পর থেকেই তার একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইহজন্মে মনে থাকতে বোধহয় না আর তার এই শ্বশুরবাড়িতে পা পড়বে। ইয়া খোদা! এবারের মতো তাকে বাঁচিয়ে নাও। পাশ থেকে রাহেলা বলে উঠল। দুলাভাই, আপনাকে আরেকটু মাংস দেই? নিস্তব্ধ বিড়বিড় করে বলল। হ্যাঁ দাও না, দাও। দেখো, আজ তো গরু এনে আমার পাতে দিয়ে দাও। খেয়ে অতপর কমায় চলেছে এই জনমের জন্য। রাহেলা আবার বলল। দুলাভাই, কিছু বলবেন? নিস্তব্ধ থতমত খেয়ে বলল। কই না তো। আয়শা দেওরের নাস্তা নাবুদ হওয়া দেখে মিটিমিটি হাসছে। বাড়িতে রাজ করা ছেলেটা এখানে কেমন মিউ মিউ করছে। বাড়িতে সামান্য নুন বেশি হলে যে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, তার এই অবস্থা দেখে সে আর নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিস্তব্ধ ভাবির দিকে করুণ চোখে চেয়ে ইশারায় বলল। ভাবি প্লিজ, কিছু একটা করো, আমাকে বাঁচাও প্লিজ। আয়শা যেন তা দেখলই না, উল্টো মিষ্টির বাটিটা এগিয়ে দিয়ে বলল। আহা দেওরজি, তুমি তো মিষ্টি কিচ্ছুই খাচ্ছ না। এই নাও নাও, একটু মিষ্টি খাও। না, আর পারা যাচ্ছে না। নিস্তব্ধ মাখানো খাবার রেখে এবারে ছুটল তাসফির রুমে। তার দ্বারা আর সম্ভব না। নিস্তব্ধ চলে যেতে আয়শা ফিক করে হেসে দিল। মায়ের হাসি দেখে পান্নাও হাসল। নিস্তব্ধকে এমন জব্দ হতে দেখে রাহেলা আর অনিকাও মিটমিট করে হাসতে লাগলো। নিস্তব্ধ রুমে ঢুকে ওয়াশরুম থেকে হাত পরিষ্কার করে নিল। পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো তার অসভ্য বইয়ের টিকিটাও কোথাও দেখা যাচ্ছে না। ব্যালকনি থেকে তাসফির কথার আওয়াজ ভেসে এলো। ও, তার মানে বজ্জাত মেয়েটা তাকে ফাঁদে ফেলে এখানে এসে কথা বলা হচ্ছে ফোনে রং ঢং করে। দেখাচ্ছে মজা। নিস্তব্ধ ব্যালকনিতে গিয়ে বলে উঠল। ও, তাহলে ম্যাডাম আমাকে বিপদে ফেলে এখানে ফোনে কথা বলে ফুর্তি করা হচ্ছে। পুরুষ কণ্ঠ পেতেই আসা ফোনের ওপাশ থেকে চেঁচিয়ে উঠল। এই, কে কথা বললো? কার কণ্ঠ পেলাম? কেমন চেনা চেনা লাগলো। তাসফির সঙ্গে সঙ্গে কামড় দিয়ে নিস্তব্ধর মুখ চেপে ধরলো এক হাত দিয়ে। নিস্তব্ধ থমকে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল তাসফির দিকে। মেয়েটা করছে কি, হুঁশ আছে তো তার? তাসফি অপর হাত দিয়ে ফোন মিউট করে। নিস্তব্ধর মুখ থেকে হাত সরিয়ে তাকে শাসিয়ে বলে। একদম কথা বলবেন না। দেখছেন না কথা বলছি? নিজে পরিচয় দিতে নিষেধ করেছেন, এখন আবার নিজে এসে এখানে গলা ফাটাচ্ছেন। আজব তো। নিস্তব্ধ ফোনে কথা বলল। একইভাবে তাসফির দিকে তাকিয়ে রইল। তাসফি ফোনের মিউট অফ করে বলল। আরে কে কথা বলবে? ওই যে আমার পিচ্ছি চাচাতো ভাই আর কি। আশা সন্দেহ নিয়ে বলল।
পিচ্ছি ছেলের গলা কি এমন পরিপূর্ণ পুরুষ মানুষের মতো শোনায় নাকি কখনো? হ্যাঁ, পাগল পেয়েছিস আমায়? তাসফি মেয়েকে রাগ দেখিয়ে বলল। আরে কি মুশকিল দেখতো, ওর গলাটা একটু এমনই, আর কে থাকবে? আশা ভারী কণ্ঠে বলল। ঠিক আছে বিশ্বাস করলাম। এবারে দুলাভাইয়ের নামটা বল শুনি। আর কি করে সে? বাড়ি কোথায়? তাসফি সঙ্গে সঙ্গে আবারও মিউট করল। নিস্তব্ধর দিকে তাকিয়ে বলল। এই আপনার আর কোনো নাম নেই? নিস্তব্ধ তাসফির দিকে চোখ সরিয়ে বৃষ্টি দেখছিল। তাসফির কথায় ভ্রু কুঁচকে বলল। কেন? তাসফি বিরক্ত নিয়ে বলল। আরে ভাই, আছে কি না বলে ফেলুন তো। তাসফি কপাল কুঁচকে বলল। আমি তোমার ভাই লাগি কোন জন্মের? তাসফি হতাশ হয়ে বলল। ওকে ঠিক আছে, ভাই লাগেন না জামাই লাগেন, হয়েছে এবার বলুন। আচ্ছা, কি দরকার? আছে যখন একটু দয়া করে বলবেন, কি বলে আমায় কৃতার্থ করুন জনাব। নিস্তব্ধ থমথমে গলায় বলল। অনুভব শেখ, আমার দাদি রেখেছিল এই নাম। তাসফি ঠোঁট প্রসারিত করে বলল। মহৎ কাজ করে ফেলেছেন আপনার দাদি। ওপাশ থেকে আশা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তাসফি মিউট অফ করে বলল। হ্যাঁ আশা বল। আশা বিরক্তি নিয়ে বলল। মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস তুই বলতো? তাসফি আমতা আমতা করে বলল। ওই আসলে বৃষ্টি হচ্ছে তো, নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছে না, বুঝলি তো। আশা জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলো সত্যিই বৃষ্টি হচ্ছে। বিল্ডিংয়ের ভেতর কখন বৃষ্টি হয় আর থামে বোঝাই মুশকিল। অতপর নিঃশ্বাস ছেড়ে বলল। যাই হোক, এবার বল দুলাভাইয়ের নাম কি? তাসফি তৎক্ষণাৎ উত্তর করল। অনুভব, অনুভব শেখ। আশা উৎফুল্ল চিত্তে বলল। ভারী সুন্দর নাম তো। আচ্ছা, পিক যেহেতু নেই, কেমন দেখতে বলতো? নিস্তব্ধ স্যারের মতো হ্যান্ডসাম, নাকি আমাদের ইয়াকুব স্যারের মতো বেকুব টাকলা? হুম। নিস্তব্ধর নাম শুনে তাসফি খুক খুক করে কেসে উঠল। নিস্তব্ধর দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল। নিস্তব্ধ স্যারের মতো না, ছাই গোটা মানুষটাই তো উনি। নিস্তব্ধর দিকে আবারও আর চোখে তাকিয়ে মনে মনে বলল। দেখাচ্ছি মজা, বাসর রাতে বউ চেনো না তাই না? দুদিন পর ঘর থেকে বের করে দাও, এবার তোমায় দেখাবো মজা চান্দু। তাসফির খেলা তো এই কেবল শুরু। আশাকে বলল। আরে কি যে বলিস, নিস্তব্ধ স্যার আবার হ্যান্ডসাম নাকি? ছে, কি যে বলিস না তুই। তুইও না পাগল আশা। আর আমার বর কেমন দেখতে তাই তো। আর আমাদের ইয়াকুব স্যারের থেকেও বিচ্ছিরি দেখতে, কি বলবো। ইয়াকুব স্যারের তো চুল নেই, আর এই লোকের পেটে বড় ভুঁড়ি, দেখতে একদম জলহস্তির মতো। বাবা যে কি দেখে এই অসহ্য লোকটার সাথে আমার বিয়ে দিল, আমি তো সারাক্ষণ এটাই ভাবি। নিস্তব্ধ তৎক্ষণাৎই নিজের পেটে হাত দিয়ে চোখ বড় বড় করে নিল। কি বলে এই মেয়ে, তার এত স্লিম বডিকে পেট মোটা বানিয়ে দিল, আর সে কিনা জলহস্তি। ওপাশের আশা কেসে উঠল। কি বলি, সত্যি নাকি দোস্ত? তাসফি বলতে গেল। আরে হ্যাঁ, আমি কি মিথ্যে বলছি নাকি? ব্যাটার গালে সারাক্ষণ দুর্গন্ধ লেগে থাকে জানিস তো। আর তার মুখটা কালো বানরের মতো, তার দাঁতগুলো বেড়ালের মতো, মনে হয় এক্ষুনি এসে কামড়ে। তাসফি আর বলতে পারলো না। তার আগে নিস্তব্ধ খট করে তার হাত থেকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে কলটা কেটে দিল তৎক্ষণাৎ। তাসফির দুই হাত মুহূর্তের মাঝে চেপে ধরল রেলিংয়ের সাথে। ঘটনার আকস্মিকতায় তাসফি কিছু বুঝে ওঠারও সুযোগ পেল না। সে চোখ বড় করে চাইল। নিস্তব্ধ তাসফির দুই হাত রেলিংয়ের সাথে জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল। এই মেয়ে, সমস্যা কি তোমার? মেরে না সবগুলো দাঁত ভেঙে রেখে দেব। বারবার আমার জ্বালাতন করে কিন্তু তোমার বিরাট বড় শাস্তি পেতে হবে। এ নিস্তব্ধ ইয়াসেরকে না চ্যালেঞ্জ করো না বোকামে, পরে কিন্তু ভীষণ পস্তাতে হবে। থাপড়ে তোমার চোখ একদম ভেঙে দেবো। কী ভেবেছ আমায়? কিছু বলছি না দেখে মাথায় জোরে বসছ? নিস্তব্ধ রাগে ফেটে যাচ্ছে। কত বড় সাহস এই অসভ্য মেয়ের। দিনের পর দিন তাকে অবহেলা করে যাচ্ছে, তার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। চারপাশে তখন তুমুল ঝড়। চারপাশের এলোমেলো ঝাপটা ঝড় হওয়ার পূর্বাভাস পেয়ে বিদ্যুৎ নিয়ে গেল হঠাৎ করে। বেলকনিতে এখন ঘুটঘুটে অন্ধকার। দুজনের মাঝে দূরত্ব 1 ইঞ্চি সমান হবে বোধহয়। নিস্তব্ধর ধমকে তাসফি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে। হঠাৎ দূরে কোথাও বজ্রপাত হলো। সে আলোয় তাসফির গোলাগোল ফোলা ফোলা মায়াবী ফর্সা মুখশ্রী সেই বজ্রপাতের আলোয় স্পষ্ট দৃশ্যমান হলো নিস্তব্ধর সামনে। নিস্তব্ধ থমকে গেল। নিস্তব্ধ হলো। তার রাগীর চোখের পাতা হঠাৎ করে উত্তাল ঢেউ থামিয়ে নদীর মতো শান্ত হয়ে গেল। তার হাতের বাঁধন দৃঢ় থেকে একটু হালকা হলো। হুট করে এক হাত তাসফির হাত থেকে ছুটিয়ে তার কোমরে চেপে ধরল। মাঝে থাকা দূরত্বটুকু মিলিয়ে গেল নিমিষে। তাসফি চোখ মেলে চাইল। তখনই আবারও পরপর 4 বার বজ্রপাত হলো।
তাতে 2-1 মিনিট যাবৎ চারপাশটা আবারও মৃদু আলোকিত হলো। দুজন মানবী তাদের চোখে চোখ রাখলো। চোখের অসীম গভীরতা মাপতেই যেন ব্যস্ত তারা। পরিবেশের মতো উত্থাল পাতাল তাদের মন মাঝি হারিয়েছে কোনো দূর পাহাড়ে। কুল পাওয়া দায়। তাসফির গোলাপি অধর জোড়া থরথর করে কাঁপছে। নিস্তব্ধ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেদিকে। কেন কোনো অদৃশ্য শক্তি তাকে চুম্বকের মতো টানছে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির মুখের দিকে এগিয়ে যেতে আবারও বজ্রপাত হলো। তাসফি কেঁপে উঠল, তার হুঁশ ফিরল। অধরে অধর মিলিত হবার আগে তাসফির সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিতেই নিস্তব্ধর পুরুষালীর তপ্ত অধর জোড়া ঠেকল তাসফির বাম গালে। বিস্ময়ে চোখ বড় বড় করে নিল তাসফি। পুরুষালীর স্পর্শে কিছুটা কেঁপে উঠল সে। মুহূর্তে নিজেকে শক্ত করে হাত আলগা থাকায় সে ধাক্কা দিয়ে নিস্তব্ধকে দূরে ঠেলে দিল। আঙ্গুল উঁচিয়ে আগুন চোখে তার দিকে তাকিয়ে শাসিয়ে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিস্টার নিস্তব্ধ। ইয়াস স্যার। খবরদার, একদম টাচ করার চেষ্টা করবেন না আপনি। আপনি আমার বউ হিসেবে মানেন না, আমিও চাই না আপনি কোনো মিসবিহেভ করেন। সো নিজের সীমার মধ্যে থাকবেন, জাস্ট মাইন্ড ইট। বলে সে ঠাস করে বেলকনির দরজা লাগিয়ে ভেতরে চলে গেল। খাটে বসে নিজের মাথা চেপে ধরল। উফ, সব কিছু এত অসহ্য ঠেকছে কেন তার। নিজের অজান্তেই তার হাতখানা গিয়ে ঠেকলো তার বাম গালে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল তাসফি। নিস্তব্ধ অন্ধকারের মাঝে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল সেখানে। পাগলা হাওয়ার ঝাপটা লাগাতে লাগলো তার গায়ে। উত্তাল বর্ষণ ভিজিয়ে দিতে লাগলো তার সারা শরীর। নিস্তব্ধ ইয়াসারের চোয়াল বেয়ে বৃষ্টির ফোঁটা চুয়ে চুয়ে পড়তে লাগলো। সুদর্শন মানবটির পরনের কালো টি শার্ট আর ট্রাউজার ভিজে যেতে লাগলো বৃষ্টির ঝাপটায়। এই মুহূর্তে তার মস্তিষ্কে চলছে বুদ্ধিদীপ্ত কোনো অদ্ভুত রহস্য। যে রহস্য নিস্তব্ধ ইয়াসার ব্যতীত বুঝি কেউ জানে না। জানবে কেমন করে? সে তো কখনো জানতেই দেবে না। অন্ধকারের মাঝে সেই সুদর্শন মানবটি প্রথমবারের মতন মন খুলে মিষ্টি করে হাসল। তার হাসিতে প্রকৃতির এতক্ষণে উত্তাল ঝড়ও যেন থামতে শুরু করলো। নিস্তব্ধ বসে পড়ল ব্যালকনির ফ্লোরে। তাকিয়ে রইল শূন্য আকাশের মাঝে। খুঁজে নিতে চেষ্টা করলো সেখানে নিজেকে। ছাপিয়ে দিতে চাইল সকল শূন্যতাকে। ইতোমধ্যে ঝমঝমি বৃষ্টি নামতে শুরু করেছে। বাসন্তী ব্যস্ত পায়ে দরজা খুলে দেখতে পেল মাহিনীর হাস্যোজ্জ্বল মুখশ্রীখানা। প্রথমেই দরজার সামনে বাসন্তীকে দেখে সে কিছুটা ভরকে গেল। এভাবে দরজার সামনে এসে আশা করেনি বাসন্তীকে। বাসন্তী এই অসময়ে মাহিনকে দেখে অবাক হয়ে গেল। তার আসার কারণ বুঝতে পারল না। নিস্তব্ধও তো বাড়িতে নেই। বাসন্তী হাস্যোজ্জ্বল মুখে বলল, আরে মাহিন যে, এসো এসো, ভেতরে এসো। এই সময় হঠাৎ কারো বিপদ আপদ হলো না তো আবার? আন্টি ঠিক আছে তো? মাহিন ভেতরে এসে সোফায় বসে তার সিল্কি চুলে হাত বুলিয়ে ইতস্তত করে বলল, হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। আসলে নিস্তব্ধর সঙ্গে একটু দরকার ছিল আর কি। মাহিন শুষ্ক ঢোক গিলল। একদম ডাহা মিথ্যে কথা বলে বসলো সে তো বাসন্তীকে দেখতেই এতটা পথ পাড়ি জমালো। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় করে ওসমান ভিলায় এলো। প্রেয়সীর মুখখানা যাতে মাঝে মাঝে অবলোকন করতে পারে, তাই তো যশোর শহর ছাড়লো দুদিনের মাঝে। বাসন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা, তা তুমি না যশোর ছিলে, এলে কবে? মাহিন আমতা করে বলল, আসলে আজই ঢাকা শিফট করছি। ওখানে একা একা ভালো লাগছিল না। মা বাবা, আপনি এখানে, আমি ওখানে। বাসন্তী ভ্রুকুচকে বলল। আমি মানে? মাহিন থতমত খেয়ে দ্রুত বলল, ওই আপনি মানে আপনারা নিস্তব্ধ, বাকি বন্ধুরা সবাই, সেটাই বললাম আর কি। ও তাই বলুন। মাহিন দ্রুত কথা ঘুরিয়ে বলল, আপনি আর কেউ নেই বাসায় বাসন্তী? কাউকে দেখছি না যে। মাহিনের হঠাৎ বাসন্তীর নাম ধরে ডাকায় সে কিছুটা চমকে উঠল। ঘাবড়ে গেলেও মেকি হেসে বলল, ওই না, আসলে নিস্তব্ধ আর আয়েশা ভাবিরা তাসফিদের বাড়িতে গেছে বেড়াতে। মা ঘরে, বাবা তো বাইরে। বাড়িতে শুধু দাদু আছে। কোনো দরকার? মাহিন এক দৃষ্টিতে পলক না ফেলে বাসন্তীর দিকে তাকিয়ে রইল। সে দেখছে মেয়েটার অস্বস্তির মাঝেও মিছে হেসে কথা বলা, সঙ্গে একটু একটু ঠোঁট নাড়ানো। মাহিন তাকিয়ে থেকেই মাথা নেড়ে জবাব দিল, নিস্তব্ধকে একটু দরকার ছিল। আসার সময় ফোন করা হয়নি ওকে, বুঝতে পারেনি বাড়িতে নেই। তবে এখন আর দরকার নেই বাসন্তী, যা দরকার ছিল পূরণ হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি কিছু। মাহিনের কথা বুঝতে না পেরে তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চাইল বাসন্তী। তার বয়সে ছোট্ট একটা ছেলে তাকে বারবার নাম ধরে ডাকায় তার খুব অস্বস্তি হচ্ছে। সঙ্গে অদ্ভুত কথাবার্তায় যে আরও মিয়ে যাচ্ছে। মাহিন আর কিছু না বলে আসি বলে বেরিয়ে গেল। আরে একটু বসো, চা বা নাস্তা পানি কিছুই ট্রাই করো অন্তত।
মাহিন মুচকি হেসে পিছু ফিরে বলল। অন্য দিন হবে, চিন্তা করবেন না বাসন্তী। বাসন্তী অদ্ভুত চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ছেলেটা কেমন যেন রহস্যময়, কি অদ্ভুত তার চোখের ভাষা। বাসন্তীর চোখ বন্ধ করে নিল। মনের মাঝের এত অযাচিত ভাবনাকে ভীষণ করে শাসালো। ব্যালকনির খোলা দরজা দিয়ে সূর্যের তীক্ষ্ণ রোশনি তাসফিরের চোখে লাগতেই তীব্র ঘুম ছুটে গেল তার। পিটপিট করে চোখ মেলে উঠে বসল সে। রাতে হাজারটা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। ওয়াশরুম থেকে একেবারে গোসল শেষ করে বের হলো তাসফি। কাল ভিজে যাওয়ায় গোটা শরীর কেমন ম্যাচ ম্যাচ করছিল। এখন ভালো লাগছে। তাসফি সারা রুমে চোখ বুলালো। তার অসহ্য ডাক্তার পরকে কোথাও দেখতে পেল না। মুহূর্তেই তার কাল রাতের সেই অযাচিত ঘটনা স্মরণে এলো। রুমের বাইরে বের হয়ে চাচির কাছে গেল। মেজো চাচি তাকে দেখে বলল, কি রে, উঠে পড়েছিস? জামাই বাবা উঠেছে? খাবার তৈরি হয়ে গেছে, যা জামাই বাবাকে এবারে ডেকে ডাইনিংয়ে নিয়ে আয় দেখি। তাসফি ভ্রু কুচকে বলল, উনি বাইরে বের হয়নি? মেজো চাচি বলল, কার কথা বলছিস? জামাই বাবা? দেখো মেয়ে বলে কি, তুই তো কেবল মাত্র ও ঘর থেকেই বের হলি। কিছু মনে পড়তে তাসফি দৌড়ে রুমে এলো। মেজো চাচি চিল্লিয়ে বলতে লাগলেন, আরে করিস কি, আস্তে ওঠ, পড়ে যাবি তো। মেয়েটা না কি যে করে। তাসফি রুমে এসে দ্রুত ব্যালকনিতে গিয়ে দেখে ঠিক যা ভেবেছিল তাই। নিস্তব্ধ বেলকনির ফ্লোরে বসে ঘুমিয়ে আছে। তাসফি হতবাক হয়ে চেয়ে রইল। এই লোক এই ভিজে গায়ে সারা রাত এমন ঠান্ডা ফ্লোরে বসেছিল। ইয়া খোদা, ঠান্ডা লেগে যায়নি তো আবার? যদি জ্বর টর আসে? না, তাসফি আর ভাবতে পারল না। নিজের চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল। দ্রুত নিস্তব্ধ চোখে মুখে হাত দিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, গাটাও কেমন গরম গরম লাগছে। ইস, লোকটাকে এভাবে শাস্তি দিতে গিয়ে কি একটু বেশি করে ফেললো না তো? এখন যদি লোকটার জ্বর বাঁধিয়ে বসে কি হবে? সে তো চেয়েছিল লোকটাকে একটু শায়েস্তা করতে, তাকে এতদিন করা অপমানের জবাব দিতে। লোকটার কোনো শারীরিক ক্ষতি তো সে করতে চায়নি। নিস্তব্ধর গলায় হাত দিয়ে বসা অবস্থায় নিস্তব্ধ চোখ পিটপিট করে চাইল। তাসফিও পিটপিট করে নিস্তব্ধর সুদর্শন মুখখানায় চোখ বুলিয়ে শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ নিজের সামনে তাসফির অবয়ব অবলোকন করে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দাঁড়িয়ে পড়ল। নিস্তব্ধ চিৎকারে ভয় পেয়ে তাসফিও চিৎকার করে উঠল। ওদিকে দুজনের হঠাৎ এমন চিৎকার শুনে তাসফির বাবা, চাচি, আয়শা সবাই ভয় পেয়ে এগিয়ে এলো। কি হলো আবার? কোনো বিপদ আপদ হলো না তো? মোস্তফা সাহেব আতঙ্কগ্রস্ত স্বরে দরজায় টোকা দিয়ে ডাকলো, তাসফি মামনি, কি হয়েছে? দরজা খোলো মামনি। বাইরের তাদের ডাকার চেঁচামেচিতে যেন দুজনের হুঁশ ফিরল। তাসফি নিজের ভুল বুঝতে পেরে দ্রুত দরজা খুলতে গেল। নিস্তব্ধ তবুও ভাবলেশীন। চিৎকার শেষে যেন সে একদম নীরব হয়ে গেছে। নিস্তব্ধ টলতে টলতে ওয়াশরুম ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাসফি আবারও তাতে কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে বোকার মতো দাঁত বের করে হাসি দিল। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে মা? কোনো সমস্যা? চিৎকার করলে কেন? তাসফি মাথা চুলকে আমতা আমতা করে বলল, তেলাপোকা বাবা, ভয় পেয়েছিলাম হঠাৎ দেখে। মোস্তফা সাহেব ভ্রু কুচকে বলল, সে কি, তুমি তেলাপোকা ভয় পাওয়া শুরু করলে কবে থেকে মামনি? এই রে, সে ভুল বলে বসেছে, এবার কি করবে? ফট করে সে বলে বসলো, আমি না বাবা, ওই যে উনি তেলাপোকা দেখে ভয় পায় আর কি। উনিও চিৎকার দিল। ওনার চিৎকারে আমিও ভয় পেয়ে চিৎকার দিলাম আসলে। বলে তাসফি বোকা হেসে মাথা চুলকালো। তাই বলো মামনি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, জামাই বাবাজিকে নিয়ে নাস্তা করতে এসো। নিঃশর্ত কই? উনি তো ওয়াশরুমে বাবা, ওয়াশরুমে। আয়েশা মিটমিট করে হাসছে। কি হয়েছে সেটা বুঝতে না পারলেও সে স্পষ্ট বুঝতে পারছে তাসফি একদম ডাহা মিথ্যা কথা বলে দিল। কারণ নিস্তব্ধ কোনোদিন তেলাপোকায় ভয় পায় না। পান্না একবার তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠলে নিস্তব্ধ সেই তেলাপোকাটাকে নিজে হাতে ধরে নিয়ে দেখিয়ে পান্নার ভয় ভাঙিয়েছিল। সেখানে আজ নিজে ভয় পেয়ে চিৎকার করার প্রশ্নই ওঠে না। বাসর রাতে পাভেলকে দেখে তো সে চিৎকার করে উঠেছিল। বয়স কম হওয়ায় আয়শা তখন এত বড় একজন মানুষের সাথে একা ঘরে ভয়ই পেয়েছিল। চিৎকার শুনে তার শ্বশুর শাশুড়ি সহ সবাই উপস্থিত হয়েছিল। সবাই যা নয় তা বলেছিল পাভেলকে। বেচারা তো লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা। বেচারা বউকে সামান্য স্পর্শ করলো না, অথচ অধৈর্যের তকমা লাগিয়ে দিল সবাই তাকে। এরপর থেকে 1 মাস তো সবাই তাকে উঠতে বসতে এই খোটাই শোনালো। আয়শাও সে সময় চিৎকার দিয়ে বিপাকে পড়েছিল। তারই বা দোষ কি? সে তো আর ইচ্ছে করে দেয়নি।
মনের ভয় থেকেই তো দিয়েছিল। সবাই যেতেই তাসফির ঠাস করে দরজাটা লাগিয়ে এসে ধপাস করে ঝিম ধরে কতক্ষণ বিছানায় বসে রইল। তখনই নিস্তব্ধ ওয়াশরুম থেকে মাথা অর্ধেক বের করে তাসফিকে ডাকলো। তাসফি বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? এমন সাপের মতো মাথা অর্ধেক বের করে ফনা তুলে ফসফস করছেন কেন? যা বলো সোজাসুজি বলুন না। নিস্তব্ধ কটমট করে তাকিয়ে বলল, কখন থেকে রেগে যাচ্ছে? কথা কানা যায় না তোমার? কান ধানা থাকো ইদানিং, কোনো কথাই তোমার কানা যায় না। উফ, এত প্যাচাল না পেরে বেরিয়ে আসতে পারেন তো। নিস্তব্ধ চোখ বড় বড় করে বলল, এই মেয়ে, তুমি তো ভারী অসভ্য। এই অবস্থায় তুমি আমায় বাইরে বেরিয়ে আসতে বলছো? নির্লজ্জ মেয়ে মানুষ। তাসফি ভ্রু কুঁচকে বলল। তো বেরিয়ে আসলে কি সমস্যা? নিস্তব্ধ কটমট করে তার দিকে তাকিয়ে বলল, তোমার মতো তো আমার নির্লজ্জ নই মেয়ে, যে রুমে এসে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াবো। এই আপনি আমার নীলজ বলেন কোন সাহসে? আপনার কোনো ধারণা আছে? নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে বলল, আল্লাহর ওয়াস্তে আমার তোয়ালে টি শার্ট আর ট্রাউজারটা দিয়ে আপনি সাফ হয়ে গেল ম্যাডাম। আমি কি এখন নগ্নকে আপনার সামনে বের হব? তাসফি মেজাজে দেখিয়ে বলল, কেন নগ্ন গায়ে কেন বের হবেন? নির্লজ্জ পুরুষ মানুষ। ওয়াশরুমে কাপড় নিয়ে যান না কেন? এতক্ষণ এত পেঁচাল পেরে সময় নষ্ট না করে শুরুতে জামা কাপড় দিতে বললেই তো সমস্যার সমাধান হয়ে যেত। এমনি এমনি তো আর আপনাকে অসহ্য বলি না আমি। তাসফি নিস্তব্ধর মুখের উপরে জামা কাপড়গুলো ছুঁড়ে মারল। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, মেয়ে তো নয় যেন ধানি লঙ্কা, দিন দিনের ঝাল ঝাল দুটো যেন বেড়ে যাচ্ছে। কবে না দেখা গেল নিস্তব্ধতার ঝাঁজ আর ঝালে ছটপট করেই না মরে গেল। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই তাসফি তাকে চেপে ধরল। আপনি তখন এভাবে চিৎকার কেন করলেন? চিৎকার করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? কাল যখন আপনি আমায় চেপে ধরেছিলেন আমি কি চিৎকার করেছিলাম বলুন? নিস্তব্ধ ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাসফি ফুঁসে উঠল, এই আপনি আমার শয়তানের মতো হাসছেন কেন? তো আসবো না, তোমার এই কুৎসিত চেহারা দেখেই তো আমার সকাল সকাল প্রাণ পাখি উড়ে যাবার জোগাড় হলো। ভাগ্যিস কাল বর্জ্যপাতটা হলো, নাহলে তুমি তো অসভ্য মেয়ে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিলে। কাল বড় বাজে বেঁচে গেছে বুঝলে, নয়তো কাল তো আমি ওখানে অর্ধেক মতে ভূত হয়ে যেতাম। বলতে বলতে নিস্তব্ধ হাঁচি দিয়ে ফেললো, হাঁচু হাঁচু। তাসফি চোখ ছোট ছোট করে তাকালো। আমি আপনার ইজ্জত নিয়ে টানাটানি করছিলাম? অবশ্যই। তো তোমার কি মনে হয় আমার মতো একটা সভ্য শান্ত পুরুষ তোমাকে এমনি এমনি টাচ করতে যাবে? কখনোই না। ও তাই নাকি? আপনি সভ্য শান্ত? অবশ্যই। তাসফি চোখ বড় বড় করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন কাল আমি আপনাকে সিডিউস করেছিলাম? জি আজ্ঞে। বলেই নিস্তব্ধ শয়তানি হাসি দিল। তাসফি নিস্তব্ধর দিকে তেড়ে গিয়ে বলল, আপনি না এক নম্বরের অসভ্য অভদ্র বর্বর বদমাইশ ডক্টর, সঙ্গে কর্তব্যহীন হাজবেন্ড। উফ, অসহ্য। বলেই তাসফি গট গট করে রুম ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। পেছন থেকে নিস্তব্ধ চেঁচিয়ে বলল, আর তুমি কি? হ্যাঁ, আরে আরে এই যে ম্যাডাম শুনেছেন তো? বলেই নিস্তব্ধ হাসতে লাগলো। তার হাসার মাঝে এসে আবারও হাঁচি দিল। উফ, এই হাঁচিতে তো তার জান নড়ে যাবার জোগাড়। শেষে কিনা কুৎসিত মেয়ের যাতনায় সারাক্ষণ ব্যালকনিতে বসে বৃষ্টিতে ভিজে হাঁচি কাশি বাঁধিয়ে ফেলল। আশ্চর্য, শুধুই কি কুৎসিত মেয়ের জন্য? তাসফির সারা শরীর রাগে ফেটে পড়ছে। যেখানে তার কিনা এই লোককে নির্লজ্জ অসভ্য উপাধি দেওয়ার কথা, সেখানে এই লোক কিনা আজ উল্টো তাকে মাত দিয়ে যাচ্ছে। কি এরকম কথায় কথায় তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। তার চেয়ে বরং এই লোকটাই হাজারটা পেঁচাল পাচ্ছে। আর যে লোক হাসতো না সে কিনা এখন কেমন নির্লজ্জের মতো হেসেই যাচ্ছে তো হেসেই যাচ্ছে। এই এক মিনিট, এই লোক কাল সারা রাত বৃষ্টিতে ভিজে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেনি তো আবার? যে কাল পর্যন্ত গম্ভীর হয়ে থেকেছে সেই লোক সকাল থেকে একদম ভিন্ন অদ্ভুত আচরণ করছে। তাসফি যেন এই নিস্তব্ধ ইয়াসারকে চিনতেই পারছে না। মনে হচ্ছে একদম নিস্তব্ধরই ভিন্ন একটি সত্তা। এই নিস্তব্ধর আবার যমজ কোনো ভাইটাই নেই তো? শ্বশুরবাড়ি গিয়েই শাশুড়িকে আগে জিজ্ঞেস করে ব্যাপারটা শিওর হতে হবে তো। সকালের নাস্তা শেষে নিস্তব্ধ বসে আছে ড্রয়িং রুমের সোফায়, তার হাতে ডজনখানিক টিস্যু। সে যে হারে হাঁচি দিয়েই যাচ্ছে তাতে টিস্যুর গোটা প্যাকেটটা শুদ্ধ হাতে রাখলে বোধ হয় আরও ভালো হতো। কিছু মিনিট পর পর সে সারা রুম কাঁপিয়ে হাঁচি দিয়ে যাচ্ছে। তার হাঁচির শব্দে সবাই কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে এই কোথাও বজ্রপাত হলো বুঝি। ছোট চাচি তো ভয় পেয়ে তার হাত থেকে কাচের বাটিটা ভেঙে পড়ে গেল। মেজো চাচি পানি খেতে গিয়ে পানি নাকে মুখে, সে কি অবস্থা!
কথা। তাসফির তো রুমে ঢুকতে গিয়ে দরজার সাথে বাড়ি খাবার জোগাড়। পান্না তো ভয়ে কাকাইয়ের কাছেই যাচ্ছে না। আহারে, বেচারার জন্য তাসফির এবারে সত্যিই মায়া হচ্ছে। কিভাবে হাঁচি দিয়েই যাচ্ছে সমানে। বেচারার ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে গেছে, ছিলেও গেছে বোধহয় কিছুটা টিস্যু দিয়ে মুছতে মুছতে। জ্বালা পোড়া করছে কি। রাহেলা এর মাঝে এক ফাঁকে নিস্তব্ধকে গিয়ে জিজ্ঞেস করলো। দুলাভাই আপনি কি জিম করেন? নিস্তব্ধ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো। কেন? রাহেলা এমন গম্ভীর কণ্ঠ শুনে অবাক হলো। কি এমন জিজ্ঞেস করেছে যে এমন চোখ মুখ কুচকে জিজ্ঞেস করতে হবে? মনে হচ্ছে যেন তাকে কেউ জিজ্ঞেস করেছে, দুলাভাই আপনি কি মরিচ বাটা খাবেন? কই না তো, তা তো জিজ্ঞেস করেনি। রাহেলা লজ্জা দিয়ে বলল, এই যে দুলাভাই, কি সুন্দর আপনার ফিটফাট বডি, কোথাও একটু ভুঁড়ি বের হয়নি। জানেন তো আমাদের পাড়ার মুদির দোকানদারের মাত্র 25 বছর বয়স, তার ইয়া বড় একখানা ভুঁড়ি, বুঝলেন? নিস্তব্ধ বিরক্তিতে কপাল কুঁচকে নিল। এই অসভ্য মেয়েটার বাড়িতে সবাই কি এমন তার মতো বাচাল নাকি? আশ্চর্য। রাহেলা আর কিছু বলতে নিবে তার আগেই নিস্তব্ধ আবারও ঘর কাঁপিয়ে দিল এক হাঁচি। রাহেলা তো শব্দ শুনে দূরে ছিটকে গিয়ে দাঁড়ালো। বেশ ভয় পেয়েছে সে। আগাম বার্তা নেই, হুট করে যদি কেউ এমন অদ্ভুত শব্দ করে বসে, তাও পরপর 2-3 বার, তাহলে তো ভয় পাওয়ারই স্বাভাবিক। তার মাঝে তাসফি এসে বসলো অপর সোফায়। তার হাতে হেয়ার ড্রায়ার, চুলগুলো তার কিছুতে শোকাচ্ছেই না। সকালে তার গোসল করাটাই ঠিক হয়নি, আবার না করেও মন ভালো হচ্ছিল না। আয়শা এসে বসলো নিস্তব্ধর পাশে। নিস্তব্ধ আর তাসফি দুজনেই উদ্দেশ্যেই ঠাট্টা করে বলল, তা আমার দেওর যে চুল দেখছি ভেজা, আমার নতুন জায়ের চুলগুলো সকাল সকাল ভেজা, কি ব্যাপার? হুম, নানির তাইলে এতদিনের দুঃখ ঘুচবে বুঝি। আর তাছাড়া নিস্তব্ধ বাবু রাউন্ড কি একটু বেশি হয়ে গেল নাকি? মনে হচ্ছে কাল সারা রাত ভর দুজন মিলে শুধু গোসলই করে গেছো। যে হারে হাঁচি দিয়ে যাচ্ছেন, কোনো প্রতিযোগিতা ছিল নাকি আবার কাল? আয়েশা ভাবির ইঙ্গিত বুঝতে পেরে তাসফি লজ্জায় মিয়ে যাচ্ছে। ইয়া খোদা, মাটি ফাঁক হোক, সে ভিতরে ঢুকে যাক জীবিত অবস্থাতেই। তাসফি চোখ কটমট করে তাকালো নিস্তব্ধর দিকে, যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। সব দোষ এই অসভ্য ডাক্তারের। কে বলেছিল কাল সারা রাত ব্যালকনিতে ভিজে গায়ে বসে থাকতে? কে বলেছিল তাসফিকে এভাবে রেলিংয়ে চাপড়ে ধরে রেখে ভেজাতে? তাই জন্যই তো তার গোসল করতে হলো। আর ভাবির ঠাট্টা শুনতে হচ্ছে এখন। এই লোকের জ্বর বাঁধেনি তো এই ভাগ্য। নিস্তব্ধ আয়শার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কেন ভাবি, আর একটু দরকার ছিল নাকি? দেখো তো গায়ের উজ্জ্বলতে পারেনি নাকি? নিস্তব্ধ এমন লজ্জাহীন জবাব শুনে আয়শা তার তাসফি একসঙ্গে চোখ বড় বড় করে ফেলল। আয়শা হতবাক, সে যেন আকাশ থেকে পড়ল। এক রাতের ডোজেই কি তাসফি তার দেওরকে লজ্জাহীন করে ছাড়লো নাকি? নিস্তব্ধ তো কখনো এভাবে কথা বলে না। নানি ব্যতীত এমন ইয়ার্কি ফাজলামি তো সে কখনোই করে না। যখনই এমন পরিস্থিতিতে পড়ে সকলকে চোখ গরম করে চুপ করিয়ে দেয়। আয়শা তো তাই নিস্তব্ধকে রাগাতে ফাজলামি করেছিল, কিন্তু তার দেওর তো উল্টো সুর গাইছে। আয়শার রসাত্মক ভঙ্গিতে আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো, কি আর একটু দরকার ছিল দেওরজি? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, গোসল ভাবি, আমি গোসলের কথা বলছিলাম। আয়শা একবার তাসফির দিকে একবার নিস্তব্ধর দিকে তাকালো, অতঃপর তাসফির দিকে চোখ রেখে বলল, কি গো মেয়ে, কী করেছো আমার দেওরকে? কি টিপস দিলে? এক রাতে তাকে নিরামিষ থেকে আমিষ বানিয়ে ছাড়লে। বাহ, খুব ভালো তো। বাড়িতে গিয়েই খবরটা লিক করতে হচ্ছে। তাসফি লজ্জায় নিয়ে যাচ্ছে। লোকটা তাকে সহ নিজেকে সকাল থেকে নির্লজ্জ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। এর কারণটা কি? তাসফি রেগে নিস্তব্ধর দিকে তেড়ে গেল, তেজ নিয়ে বলল, এই সমস্যা কোথায় আপনার? এমন নির্লজ্জের মতো বিহেভ কেন করছেন? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, আমি কখন কি করলাম ম্যাডাম, তাই তো বুঝলাম না। আপনি বুঝবেনও না, অসহ্য। আমরা বিকেলেই বাড়ি যাচ্ছি, আপনাকে আর শ্বশুরবাড়ি থাকতে হবে না। অনেক হয়েছে, আসার পর থেকে আপনি একটার পর একটা অশুভ কাজ করেই যাচ্ছেন। নিস্তব্ধ যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক বাবা, এই অত্যাচার থেকে তো সে এবার বাঁচতে পারবে। মেজো চাচি রান্না চাপিয়েছেন দ্রুত। হঠাৎ তাসফি এসে বলল তারা নাকি বিকেলেই চলে যাবে। মেজো চাচি আতকে উঠলেন, এই মেয়ে বলে কি? এক রাত যেতে পারলো না, আজকেই তারা চলে যাবে। এ কেমন কথা? ঘরের মেয়ে কতগুলো দিন পর ঘরে ফিরল, আবার এত দ্রুতই চলে যাবে? মুস্তফা সাহেব খুব মন খারাপ করলেন। তাসফি বলেছে আবার খুব তাড়াতাড়ি আসবে, তবুও বাবার মন কি আর তা মানে? রান্নার মাঝে রাহেলা তার মাকে বলল, দেখেছো মা, আজ তাসফির সঙ্গে ওনার বিয়ে না হলে আমি তাকে পেতাম।
আমার সঙ্গে বিয়ে হতে পারতো। কেন তাসফির সঙ্গে তোমাদের ওনার বিয়ে দেওয়া লাগলো? মেজো চাচি রাহেলাকে মৃদু ধমক দিলেন। এক থাপ্পড়ে তোমার দাঁত ভেঙে দেব অভদ্র মেয়ে। এসব কি কথা? আর ওনার কি দুলাভাই হয় তোমার। এই শিক্ষা দিচ্ছি তোমায় আমরা। মুখ সামলে কথা বলবে। আর তোমার বয়স হয়েছে বিয়ের? এখনই কিসের বিয়ে? পড়াশোনা করো মন দিয়ে। রাহেলা মুখ বাঁকিয়ে বলল, তো তাসফির বয়স হয়েছে নাকি? আমরা একই বয়সী, তাহলে ওকে কেন বিয়ে দিলে শুনি? মেজো চাচি গভীর ভাবনায় ডুব দিলেন। তাসফিকে যে কেন এত দ্রুত বিয়ে দেওয়া হলো তা তো শুধু সে এবং ভাইজানই জানে। তাসফির শ্বশুর ও শাশুড়ি আর তাসফির শ্বশুর বাড়ির গুটি কয়েক মানুষই জানে আংশিক সত্যিটা। মেয়েটা সে কথা জানলে তো মেনে নিতে পারবে না। তাদের ফুলের মতো ফড়িংয়ের মতো চঞ্চল মেয়েটা যে একদম ভেঙে পড়বে। ভাইজান পুই পুই করে নিষেধ করে দিয়েছে এই বিষয়ে তাসফিকে কিছু না জানাতে। মেয়েটা যে তা সইতে পারবে না। সময়টা দুপুরের আগ মুহূর্ত। তাসফির মনটা বিশেষ ভালো নেই। বাবার জন্য মন কেমন করছে। মানুষটা কেমন যেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। চোখের নিচে কালি জমেছে। আবার তাসফির যাওয়ার খবর শুনে মনটা খারাপ করে নিলেন। সে বা কী করবে? যেতে তো হবেই। তাছাড়া ক্লাসে বা কদিন মিস দেবে। এখান থেকেও যাতায়াত করা যায়, তবে সেটা একটু বেশি দূরত্বের পথ হয়ে যায়। হঠাৎ তাসফির ভাবনার মাঝে তার কোলের মাঝে থাকা ফোনটা বেজে উঠল। দেখা গেল আশা আবারও কল করেছে। সে রিসিভ করতেই ওপাশ থেকে আসার উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। কে রে তাসফি, কাল ফোনটা ওভাবে কেটে দিলি কেন? তোর জামাই যেমনি হোক আর জানতে চাইব না, যা শুধু ট্রিটটা দিয়ে দিও দোস্ত। তোর জামাইকে আমিই খুঁজে বের করে তোকে সারপ্রাইজ দেব, দেখে নিস। আশার পাগলামো কথাবার্তায় তাসফি না চাইতেও মুচকি হাসলো। মেয়েটা সত্যি পাগল। আশা আবারও বলল, আরে তাসের ঘর তোকে যে কারণে ফোন দিয়েছিলাম, সেই গুরুত্বপূর্ণ আসল কথাটাই তো বলা হয়নি। তাসফি ভ্রু কুঁচকে বলল, কি কথা? আশা হেসে হেসে বলতে লাগলো, জানিস কি হয়েছে? কাল আমি কি শুনেছি জানিস? তাসফি বিরক্তি নিয়ে বলল, আরে বাবা, না বলে জানবো কি করে? আগে বল তো। আরে বলছি শোন। কাল আমি শুনতে পেলাম মানসা আর ওর সাঙ্গপাঙ্গর দল বলা বলি করছে মানসা নাকি নিস্তব্ধ স্যারকে পছন্দ করে। এই তো তাসফি ঠিক ভেবেছিল। এই অসভ্য মেয়েটা ঠিক তার বরের দিকে নজর দিয়েছে। তাসফি আশাকে ভাবলেশীন ভঙ্গিতে শুধালো, তো এতে নতুনত্বের কি আছে? ওনাকে তো প্রায় সবাই পছন্দ করে। আরে সেটা হলে তো হতোই, এর থেকেও বড় টুইস্ট আছে। মানসা নাকি ওর বাবা অর্থাৎ আমাদের কলেজে একজন ফাউন্ডার, তাকে দিয়ে নাকি নিস্তব্ধ এর কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তাসফি চোখ বড় বড় করে ফেলল। বসা থেকে সে ঠাস করে দাঁড়িয়ে পড়ল। উত্তেজিত কণ্ঠে বলল, কি বলিস? সত্যি নাকি? তো আর বলছি কি, এত বড় মাপের একজন মানুষ স্যারের কাছে যদি মেয়ের জন্য স্যারের হাত চায়, স্যারকে নিষেধ করতে পারবে বল? অমন জল্লাদ একটা মেয়ে যদি স্যারের বউ হয়, ব্যাপারটা কেমন হবে বলতো? তাসফি মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের করে গালি ছুড়ল মানসার উদ্দেশ্যে। শালি, এমনিই তার বর তাকে এখনও হৃদয়ে জায়গা দিল না। এর মাঝে একের পর এক ভিলেনগুলো তার জীবনে আসতেই আছে। আর এখন নাকি সোজা বিয়ের প্রস্তাব। ও মাই গড, ও মাই গড। শালার জিন্দিগি তারা বেকা। করুক, তাকে তো মানে না। নতুন আরেকটা বিয়ে করুক, সে না হয় চলে যাবে তার জীবন থেকে। যেখানে তার মূল্যই নেই সেখানে থেকেই বা কী করবে? তাসফির হৃদয় কেমন বিষাক্ত হয়ে উঠল। মুখের ভেতরটা কেমন তেতো তেতো লাগছে। একটু পানি খাওয়া দরকার কি? আশা আবারও বলল, আর শোন, ওই শয়তান মেয়ে আর কি বলেছে? সেদিন নাকি তুই ওই মেয়েকে থাপ্পড় মেরেছিলি, তার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি মুখিয়ে আছে। তুই কাল আসিসনি দেখে তোর সেই আফসোস করলো। তুই আসলেই নাকি তোর খেল খতম করে দেবে। আমি তো ভীষণ চিন্তায় আছি দোস্ত। কই থেকে কি করবে কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিন্তু কলেজে এসে সাবধানে থাকবি, বুঝলি? তাসফির মেজাজ চড়ে যাচ্ছে। এই মেয়ে শুরুটা করেছে কি? একের পর এক ঝামেলা তার সাথে করেই যাচ্ছে। দূরে থাকতে চাইছে, আর এই অসভ্য মেয়েটা তার সঙ্গে ঝামেলা করতেই যেন তৎপর। কেমন উঠে পড়ে লেগেছে দেখ। কি শত্রুতা ওর সাথে তার। তাসফির চারিপাশটা কেমন অসহ্য ব্যথায় বিষাক্ত হয়ে উঠেছে। তাসফির রাগের আগুনের মাঝে ঘি ডালতে তৎক্ষণাৎ উদয় হলো নিস্তব্ধ। মুহূর্তের মাঝেই তাসফির কিছু বুঝে ওঠার আগেই তার হাত থেকে ছো মেরে মোবাইলটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি ব্যাপার বলো তো? সারাক্ষণ থেকে মোবাইলে কথা বলতে থাকো, ধ্যানে মোবাইলের দিকে তাকিয়ে থাকো। মোবাইলে কার সঙ্গে কথা বলতে থাকো তুমি? ওর মিটমিট করে হাসতে থাকো। কি ব্যাপার, কি চলছে বলুন তো? স্বামীকে ধোকার তো চেষ্টা করছেন না তো? খোদা কিন্তু আপনার প্রচুর গোনা দেবে।
তাসফি রক্তচক্ষু নিয়ে নিস্তব্ধর দিকে তাকালো, যেন এখনই তাকে ভস্ম করে দিবে, খেয়ে ফেলবে টাইপ চাউনি। নিস্তব্ধ ভরকে গেল কিছুটা। কি হলো? মেয়েটার হঠাৎ এত রেগে গেল কেন? তাসফি নিস্তব্ধ চারদিক গোল গোল ঘুরে তাচ্ছিলের স্বরে শক্ত কণ্ঠে শুধালো, স্বামী? কিসের স্বামী? আপনি আমায় কখনো স্ত্রী হিসেবে মেনেছেন নাকি? না মানলে স্বামী হলেন কেমন করে মিস্টার নিস্তব্ধ ইয়াসর? স্বামীর কোন দায়িত্বটা পালন করেছেন আপনি শুনি? বিয়ের রাতে বউকে মানবেন না বলেছেন, দুদিন পর ঘর থেকে বের করে দিয়েছেন, এমনকি আমায় আজ পর্যন্ত নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন আপনি। সবার থেকে বিয়ের খবর লুকিয়ে রেখেছেন। আমার বান্ধবী আশা আমার নাম দিয়েছে তাসের ঘর। নামটা নামটা না একদম আমার সাথে ঠিকঠাক ম্যাচ করে। আসলেই তো আমার একটা তাসের ঘর আছে, যেখানে আমার হাজবেন্ড আমায় বলবে, ইচ্ছে হলে কাছে টেনে নেবে, ইচ্ছে হলে ছুঁড়ে ফেলবে। কি মনে হয় আপনার নিস্তব্ধ ইয়াসার সবকিছু এতটা সহজ? ফার্দার আর কখনো নিজের অধিকার কর্তৃত্ব আমার উপর ফলাতে আসবেন না। যেদিন সবার সামনে আমাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যোগ্যতা রাখবেন, সেই দিনই এই স্বামী শব্দটা উচ্চারণ করবেন আপনি। তার আগে না, এই পবিত্র শব্দটা আপনার মুখেও মানায় না। তাসফি বেরিয়ে গেল রুম ছেড়ে। তার চোখ গড়িয়ে কয়েক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। তাসফি সেটা সংগোপনে মুচকি হাসি দিয়ে মুছে নিল। যাক, এতদিনে তার ভেতরের জমে থাকা দীর্ঘ পাহাড় সমান জমানো কথা ওই অহংকারী লোকটার কাছে উগড়ে দিতে পারল। এতে যেন তার মন থেকে দীর্ঘদিনের গড়ে তোলা বোঝাগুলো নেমে গেল এক নিমিষে। নিস্তব্ধ অপলক চোখে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। অতপর সে কিছু সময় সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। আর যদি তাসফি তার হৃদয়ের ভিতরে লুকানো প্রত্যেকটা কথা গম্ভীর নিস্তব্ধ না বলতেও বুঝতে পারতো, তাহলে সে এই কথাগুলো বলতে পারতো না। হ্যাঁ, নিস্তব্ধ তো ভুল। নিস্তব্ধ যা চেয়েছিল তাই হচ্ছে। তবে নিস্তব্ধর বেছে নেওয়ার পথটা যে ভুল ছিল সেটা সে আজ বুঝতে পারল। তাসফি এতটা কষ্ট চেপে রেখেছিল সে ভাবেনি। ভুল পন্থা বেছে নেওয়াটা তার একদমই উচিত হয়নি। তার একটি ভুল সিদ্ধান্তে সকলে কষ্ট পাচ্ছে। একজন বুদ্ধিমান পুরুষ হয়ে সে কি করে এই ভুলটা করতে পারল? এখন আদতেও কি সে তাসফিকে তার ভেতরে লুকানো সত্যি রহস্য বলার পর তাসফি কি বুঝবে তাকে? নাকি পুরো পরিস্থিতি তার হাতের বাহিরে চলে যাবে? পরিস্থিতি বোধহয় সব পাল্টে যাবে। হঠাৎ করে যেমন রৌদ্রে মেঘ হয়, তেমনি করে তাদের জীবনেও বোধহয় হঠাৎ মেঘেরা হাতছানি দেবে। জীবনটাই তো এমন গোলক ধাঁধায় মোড়া, কখনো সুখ কিংবা কখনো দুঃখ। কাল রাতের ঝড়ের পর সকাল থেকে যেন পরিবেশটা একটু বেশি শান্ত। কেমন বাতাসের শোষো শব্দ নেই, পাখিদের ডাক নেই, চারিদিকে কেমন যেন হঠাৎ করে নিস্তেজ থমকে যাওয়া ভাব বিদ্যমান। স্বচ্ছ আকাশ মেঘমুক্ত। নিস্তব্ধ দুপুরে না খেয়েই বেরিয়ে গেল। হঠাৎই সকল উচ্ছ্বাস ছেড়ে কর্পূরের মতো হাওয়ায় ভাসা বিষাক্ত তার ঝিম মেরেছে আনন্দানুভূতি। গমন পথে এসে মোস্তফা সাহেবকে বলেছে, আজ আসছি আঙ্কেল, দোয়া করবেন। অন্য কোনো এক সময় এসে অনেকদিন থাকা হবে। হসপিটালে জরুরি একটা কাজ করে গেছে। তাসফি আর ভাবিরা বিকেলে গাড়ি করে চলে যাবে। আমাদের ড্রাইভার মোহন কাকা গাড়ি নিয়ে আসছে, আমি আসতে বলে দিয়েছি। মোস্তফা সাহেব আর কী বা করবেন? জোর করে তো আর রাখা যায় না কাউকে। তবুও তার বেশ চিন্তা হচ্ছে, মেয়ে জামাইয়ের মাঝে সব কিছু ঠিকঠাক আছে তো? তাড়াহুড়ো করতে গিয়ে সে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেনি তো? বিয়েটা যেভাবেই হুট করে দিলেন। নিস্তব্ধকে নিয়ে তার কোনো অভিযোগ নেই, ছেলেটা ভালো, বুদ্ধিমান, সৎ। তবুও বাবার মন তো, হাজারো অযাচিত ভাবনা ঘুরে মাথার ভেতর। তাসফি নিস্তব্ধ যাওয়ার সময় কিচ্ছুটি বলল না, শুধু দেখে গেল। যাক, যেখানে খুশি যাক, তাতে তার কি আসে যায়? সে কেন চিন্তিত হবে? তাসফি সোফায় বসেছিল। মোস্তফা সাহেব তার কাছে এগিয়ে গিয়ে মেয়ের পাশে বসলেন সোফায়। বাবাকে দেখে তাসফি বাবার করে মাথা রাখল। ভদ্রলোক নিঃশব্দে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। জিজ্ঞেস করলেন, ও বাড়িতে সব ঠিকঠাক তো মামনি? কোনো সমস্যা নেই তো? তাসফি মুচকি হেসে বলল, ও বাড়িতে সব ঠিকঠাক বাবা, আর সবাই খুব ভালো। তুমি আমার নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? নিজের শরীরের দিকে খেয়াল করো, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ দেখেছো? ভদ্রলোক মেয়ের কথায় মুচকি হাসে, মনে মনে বলে, শরীর তো সেই কবেই শেষ মামনি, এখন আর নতুন করে কিছু শেষ হবার নেই। এই রক্তমাংসের গড়া আদল কি আর দীর্ঘস্থায়ী হয় কখনো? তার বেলা যে শেষ ফুরাবেই। আয়শা রান্নাবান্না কাজে মেঝো চাচিকে একটু সাহায্য করছে নিচ থেকে সেধে। সে তো তাকে রান্নাঘরে আসতেই দেবে না। মানুষটা খুব ভালো মনের। আয়শার মনে হচ্ছে তার নতুন মাকে পেয়েছে। ভদ্রমহিলা ভীষণ আদর করছে তাকে। বহুকাল বহু জনম পর মা গন্ধ পাচ্ছে সে চাচি হতে। আচ্ছা, আগের জন্মে কি তার এমনই একটা মিষ্টি মা ছিল? এই তো কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারা বের হবে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসে বলা তো যায় না। পরবর্তীতে আসার সৌভাগ্য
সৌভাগ্য হবে কিনা তা উপরওয়ালাই ভালো জানেন। রাত তখন 11টা কি 11:30। নিস্তব্ধ বাসার গলির মোড়ের এই চায়ের দোকানটাই শুধু খোলা রয়েছে। সেখানে আজ বসেছে বন্ধুদের গল্পের আসর। তবে আজ গল্পের বদলে নিস্তব্ধর অস্বাভাবিক আচরণের দিকেই সবাই হতবাক হয়ে চেয়ে আছে। কে কি বলবে না করবে কিছুই বুঝতে পারছে না। এমন অদ্ভুত আচরণ করছে কেন ছেলেটা, কেউ কিছুই বুঝছে না। যে ছেলে একটা সিগারেট পর্যন্ত ছোঁয় না, সেখানে সে একের পর একটা সিগারেট শেষ করেই যাচ্ছে। নিস্তব্ধ প্রথমে দোকানে এসে কারো সঙ্গে টু শব্দ বিনিময় না করে চায়ের বদলে বলল, মামা, এক প্যাকেট সিগারেট দিন তো। দোকানদার মামা তাজ্জব বনে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল, কারণ নিস্তব্ধ কখনো সিগারেট খায় না আর কখনো চায়ও নি। দোকানদার মামা এর পরশিওর হওয়ার জন্য বলল। নিস্তব্ধ তার পাংশুটে গলায় বলল, জি দিন মামা। এই তো কদিন আগে মাহিন নিস্তব্ধকে বলেছিল, ভাই একটা সিগারেট খা না প্লিজ, একটা খেলে তো কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে না ভাই। নিস্তব্ধ তখন শক্ত গলায় বলল, মাহিন, তোরা জানিস আমি সিগারেট খাই না। সুজন দুষ্টু হাসলো, কৌতুক করে বলল, কেন ভাই, আগে না হয় খেতে না? তোমার ওই গোলাপি ঠোঁটখানা কালো হয়ে যাবে, মেয়েরা তোমায় পছন্দ করবে না বলে। বিয়ে তো হবেই না, কিন্তু আঙ্কেল তো তোমার পথ সুগম করে দিয়েছে। আমরা সুন্দরী ভাবি পেয়েছি, তুমি কচি বউ পেয়েছো। এখন তো আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ দেখি না বন্ধু। নাকি অন্য মেয়ে পটানোর ধান্দা করছো আবার? হুম। নিস্তব্ধ চোখ লাল করে কটমট করে চাইলো ওর দিকে, পিঠে বসালো ঘুষি। শিকারি লোচনে চোখ ছোট ছোট করে বলল, তোর নাটক বন্ধ কর সুজন, আর বন্ধ না হলে আমি ব্যবস্থা করব। তোর 3 নম্বর গার্লফ্রেন্ডের তথ্য কিন্তু আমার কাছে আছে। তোর প্রেম চাঙ্গে ওঠাবো আমি। আন্টির কাছে সব তথ্য লিক করতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বন্ধুর নীরব হুমকিতে সুজন চোখ বড় বড় করে চাইল। বুঝলো লক্ষণ বেশি সুবিধার না। সে খপ করে নিস্তব্ধর এক হাত চেপে ধরলো, হা হুতাশের নাটক করে বলল, এই কথা তুই বলতে পারলি বন্ধু? কেমনে পারলি? তুই জানিস এই চামেলিকে কত কষ্টে করে পটিয়েছি, আর তুই আমার মারা ভাতে পানি ঢেলে দিলি বন্ধু। তুই এমন করে আমার প্রেমের ব্যাগটা দিতে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব কিভাবে? আগের দুটো তুই ভেঙেছিস, এমন করছিস কেন বল? নিস্তব্ধ বিস্মিত কণ্ঠে বলল, কার মেয়ে, কার ছেলে? কেন তোর মেয়ে আমার ছেলে? এমন ভাব করছিস যেন আমরা কোনোদিন কাকা ডাক শুনবো না। তুই কি তোর চামেলিকে বিয়ে করবি? আস্তাগফিরুল্লাহ, না না, প্রশ্নই ওঠে না। নিস্তব্ধ দুই ভ্রু উঁচিয়ে বলল, তার মানে এটা টাইম পাস, তাই তো? সুজন একবার ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। পুনরায় জিভ কামড় দিয়ে উপর নিচ মাথা নাড়ালো। এই রে, ভুল সংকেত দিয়ে ফেলেছে সে। নিস্তব্ধ বলে উঠল, দাঁড়া, ছেলে মেয়ে বিয়ে দেওয়া আমি ছুটাচ্ছি। সৃজন সহ সবাই উচ্চস্বরে হেসে দিল, সঙ্গে দোকানিও। সুজন করুণ চোখে তার হারামি বন্ধুগুলোর দিকে তাকিয়ে আছে। দেখ তার বিপদের সময় কেমন দাঁত বের করে হাসছে শয়তানগুলো। সুজন হাত জোর করে বলল, মাপ চাই দোষ, তোর কাছে মাপ চাই। তোর কোনো সিগারেট ফিগারেট খাওয়া লাগবে না, মেয়ে ছেলে বিয়ে দেওয়াই লাগবেই না। নিস্তব্ধ ভেবে পায় না এমন দুষ্ট একটা বন্ধু সে তার বাল্যকাল থেকে সহ্য করে এলো কেমন করে। পরক্ষণে অতীতের বন্ধুদের দুষ্টমির কথা ভেবে আড়ালে ঠোঁট প্রসারিত করে হাসল। অবশ্য নিস্তব্ধ জানে ওগুলো কোনো প্রেম নয়, মেসেঞ্জারে হাই হ্যালো পর্যন্তই। মন দিয়ে রেখেছে তো তৃপ্তিকে। এক মনের দাবিদার কি অন্য কাউকে দখল দেওয়া সম্ভব? সম্ভবই না। সপ্তাহের এই দিনটাই তো তারা একটু আড্ডা দেওয়ার সময় পায়। সবার জীবনেই কর্মব্যস্ততা, তবে সবার মাঝে এই সৃজনটাই আলাদা। ও বুদ্ধিমান ছেলে, বাবার বড় ব্যবসা সে একা হাতে সামলায়, পরিবার বউ বাচ্চাকেও সময় দেয়। সুজনে ক্রমাগত খোঁচানিতে মাহিন ভাবনা থেকে বেরিয়ে এলো। মাহিন বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? সুজন ফিস ফিস করে বলল, আরে ভাই নিস্তব্ধকে দেখ, থামা ওকে, কী অবস্থা করেছে দেখ, 1 প্যাকেট তো শেষ, কিছু বল। মাহিন তাকিয়ে দেখলো আসলেই অবস্থা তো খারাপ। কোনোদিন সিগারেট না খাওয়া ছেলেটা একের পর এক সিগারেট খাচ্ছে। চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে, মাঝে মাঝে কাশছেও। মাহিন সৃজনকে ইশারা দিল। সৃজন নিস্তব্ধর কাঁধে হাত রাখলো। নিস্তব্ধ হাত থেকে সিগারেট কেড়ে নিল জোর করে, অতপর বলল, কি হয়েছে দোস্ত, এমন করছিস কেন? আমাদের বল, দেখি কোনো সলিউশন দিতে পারি কি না। আরে তোর এতগুলো বন্ধুরা থাকতে তোর কিসের চিন্তা বল তো? ভাবির সাথে ঝগড়া করেছিস?
নিস্তব্ধ মাথা নাড়ালো। সুজন আবারও জিজ্ঞেস করল। তাহলে নিস্তব্ধ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। অতঃপর চোখে মুখে অস্বাভাবিকভাবে হাত বুলিয়ে বলল, তাসফির বাবা হসপিটালে, ও খুব কাছে। সৃজন, আমি কি করব বল? কিছু বুঝতে পারছি না। ও জানলে কি করবে আমি জানি না। ও একদম ভেঙে পড়বে। কি করে বলবো আমি ওকে কথা, বল? সুজন এগিয়ে এলো। নিস্তব্ধকে এতটা ভেঙে পড়তে সে আগে কখনো দেখেনি। তাদের এমন শক্ত সামর্থ্যবান বন্ধুটা কেন হঠাৎ করে এমন অদ্ভুত আচরণ করছে? সৃজন নিস্তব্ধকে ধরে পড়ল। কি হয়েছে আমাদের বল, এমন করছিস কেন? কে থমকে যাবে? তাছাড়া আঙ্কেলের কি হয়েছে বল আমায়। ভাবি জানেন না আঙ্কেল হসপিটালে? নিস্তব্ধ বলল, জানে। তাহলে কি জানলে থমকাবে? ক্লিয়ার করে বল নিস্তব্ধ। এমন করিস না দোস্ত, দেখ সব কিছুর তো পজিটিভ নেগেটিভ দিক আছে। নিস্তব্ধ চোখ বন্ধ করে বিগালের সেই হৃদয় বিতারক স্বচ্ছ কিছু ঘটনা মনে করার চেষ্টা করলো। সব কিছু পরিষ্কার, তবু নিস্তব্ধর মনে হচ্ছে কোথাও যেন অন্ধকার হাহাকারে মোড়া। মানুষের জীবন সবসময় কেন সুখের হয় না? মাঝে মাঝে কেন দুঃখগুলোকে হৃদয় নিংড়ে বের হয়ে আসতে হয়? কেন আঁকড়ে ধরে থাকা যায় না? সুখের মুহূর্তগুলো মুঠো করে রাখা যায় না কি? দুঃখগুলো হানা দিয়ে কি সুখ খুঁজে পায়? নিস্তব্ধ তাসফিদের বাড়ি থেকে বের হয়েছিল হসপিটালে জরুরি কাজ আছে বলেই। তবে সে হসপিটালে যায়নি, একবারে বাসায় এসেছিল। বিকালের দিকে নিস্তব্ধ নিজের রুমেই বসেছিল। হঠাৎই হসপিটাল থেকে কল এলো। ইমার্জেন্সি রুগী এসছে, তাকে একটু আর্জেন্ট হসপিটালে পৌঁছাতে হবে। গোধূলি বিকেল, পরিবেশ বোধহয় একটু বেশি উত্তপ্ত। গাড়িতে হঠাৎ করে নিস্তব্ধর কেমন অতিরিক্ত উষ্ণ অনুভব হচ্ছে। প্রচণ্ড অস্থির লাগছে। রাস্তায় বোধহয় আজকের জ্যামটা একটু বেশিই মনে হচ্ছে। হঠাৎ এমন অস্থিরতা কাজ করার কারণ নিস্তব্ধর বোধগম্য হলো না। হসপিটালে পৌঁছাতে নিস্তব্ধর একটু দেরি হয়ে গেল। পেশেন্টের অবস্থা তখন ক্রিটিক্যাল। ডাক্তাররা মিটিংয়ে বসেছে। তাদের পক্ষে তার চিকিৎসা করে এই ক্যান্সার সারিয়ে তোলা সম্ভব না। পেশেন্টের ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজে আছে। এই ক্যান্সার দ্রুত রক্তের মাধ্যমে কোষকে ক্ষতিগ্রস্ত করে। ভদ্রলোক যদি আরও আগেই সতর্ক হয়ে চিকিৎসা নিতেন তাহলে ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে যেত না। উপসর্গগুলো এড়িয়ে না গিয়ে তার চিকিৎসা নেওয়া জরুরি ছিল। বর্তমানে এমনই হয়। মানুষ ছোট ছোট উপসর্গগুলোকে পাত্তা না দিয়ে পরবর্তীতে বিরাট ঝুঁকির সম্মুখীন হয়। এটাই বাঙালির দোষ। ডাক্তার হাবিব নিস্তব্ধকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বলতে চাও রিপোর্টগুলো দেখে? নিস্তব্ধ রিপোর্টটা পাশে রেখে কাপা কণ্ঠে শুধু জবাব দিল, আমি একটু পেশেন্টকে দেখতে চাই। বলেই সে বেরিয়ে গেল। উপস্থিত ডাক্তাররা কিছুটা ভড়কে গেলেন। নিস্তব্ধ কখনো এমন অস্বাভাবিক আচরণ করেনি। হঠাৎ কি হলো তার? নিস্তব্ধ পেশেন্টের রুমে যেতে যেতে বাম হাত দিয়ে কপালের ঘামটুকু পুছে ফেলার চেষ্টা করল, তবে সফল হলো না। সে যেটা ভাবছে তা যেন কিছুতেই না হয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কি করে সম্ভব তা? দুপুরের আগ মুহূর্তেও লোকটাকে সুস্থ স্বাভাবিক দেখে এসেছে সে। নিস্তব্ধ ঝটপট আইসিইউতে ঢুকে গেল। আশেপাশে কে আছে এই মুহূর্তে কিছুই সে খেয়াল করলো না। তার পিছু পিছু অন্য একজন ডাক্তারও এলো। ভেতরে ঢুকে পেশেন্টের মুখাবয়ব অবলোকন করতে নিস্তব্ধ থমকে দাঁড়িয়ে পড়ল। শেষ, সব শেষ। রিপোর্ট স্পষ্ট লেখা ছিল পেশেন্টের নাম মোস্তফা কামাল। নামটা অবলোকন করে অজানা আশঙ্কায় নিস্তব্ধর কেমন দম বন্ধ হয়ে আসছিল। তার সেই অজানা আশঙ্কায় সত্যি প্রমাণিত হলো। মনটা বারবার নামটাকে এড়িয়ে যেতেই চাইছিল, কিন্তু হলো না। হবে কি করে? ঘটনা তো আরও অনেক আগেই ঘটে গেছে। নিজ শ্বশুরকে এভাবে মৃত্যু পথযাত্রায় দেখে নিজেকে সামলাতে নিস্তব্ধ পাশের চেয়ারখানা শক্ত করে আঁকড়ে ধরল। তার যদি এই অবস্থা হয় তবে তার ধানি লঙ্কা বউয়ের এই মুহূর্তে কী অবস্থা? সে কি জানে বাবার এই অবস্থা? মেয়েটার তো বিকেলে ও বাড়ি যাওয়ার কথা ছিল, তবে কি থেকে কি হয়ে গেল হঠাৎ? নিস্তব্ধ অসার পায়ে বাইরে বের হলো। দেখতে পেল তার ধানি লঙ্কা বউটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে, মেজো চাচির কাঁধের সঙ্গে দেওয়ালে হেলান দিয়ে। হেঁচকি তুলে কান্না করে যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আছে, চোখের পানি শুকিয়ে কাঠ। সকালের মতো তার মুখের সেই উজ্জ্বলতা আর নেই, মলিন হয়ে এসেছে। কণ্ঠের তেজ ফুরিয়েছে। প্রিয়জনের অসুখে এমনই অনুভব হয়। কষ্টরা বাসা বাঁধে বক্ষ মাঝে। তার দাদি অসুস্থ হলে ছোট নিস্তব্ধ ও এভাবে কেঁদেছিল। তাসফির পাশেই তার ভাবি আয়েশা বসে আছে, পান্না ঘুমিয়ে। তার চোখে মুখেও চোখের পানি শুকিয়ে কাঠ। নিশ্চয়ই কাকি আর কান্নায় সেও কান্না করেছে। মেজো চাচি জামাই বাবাজিকে দেখে যেন একটু সাহস সঞ্চয় করলো মনে। তাছাড়া তাসফির কাকারা দুজনেই দেশের বাইরে। বাড়িতে সাহায্যযোগ্য পুরুষ মানুষ বলতে মোস্তফা সাহেবই ছিলেন। সে এখন এই অবস্থায়।
কি করে কি করবেন কিছুই বুঝছেন না। সে মহিলা মানুষ, ভাগ্যের সঙ্গে আয়শা ছিল। সেই তো ডক্টরদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করলো। মেয়েটা তো বাবার এই অবস্থা দেখে একদম নির্জীব হয়ে আছে। প্রথমে মা, এখন বাবা। মেয়েটা কি করে সব সামলে উঠবে ভাবছে সে। ভাইজান তো ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন, কিন্তু সত্য কি বেশি দিন লুকিয়ে রাখা যায়? নিস্তব্ধ তাসফির থেকে চোখ সরিয়ে আয়শার দিকে এগিয়ে গেল, ভারী কণ্ঠে বলল, কখন হলো এসব ভাবি? আমি আরো আগে জানোনি কেন? আয়শা দেওরকে সব ঘটনা খুলে বলতে লাগলো। বিকেলে সব কিছু ঠিকঠাকই ছিল। মোস্তফা সাহেব মেয়ের সঙ্গে গল্প করছিলেন, পান্নার সঙ্গে দুষ্টুমি করছিলেন। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে বিকালের আগ মুহূর্তে রেডি হয়ে বিদায় নিয়ে তাসফিরা ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলো। মোস্তফা সাহেবকে কেমন চিন্তিত লাগছিল। তাসফি ভেবেছিল তার যাওয়ার বুঝি বাবার মন খারাপ, তাই আদুরে স্বরে বলল, চিন্তা করো না তো বাবা, আমি আবার আসবো তো, আমার মিষ্টি বাবা। কিন্তু তাসফি কি জানতো এটাই বোধহয় তার বাবার সঙ্গে মন খুলে তার শেষ কথা হবে। তাসফি গাড়িতে উঠতে গেলেই মেজো চাচি চাচি ভাইজান বলে চিৎকার করে উঠল। সবার কি হলো কি হলো শব্দে মুখে বুলি। তাসফি পিছু ফিরে দেখলো তার বাবা আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়ছে। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে এলো। মোস্তফা সাহেব এখন বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। কিছুক্ষণের মাঝে তিনি জ্ঞান হারালেন, মেয়ের হাত শক্ত করে মুঠোয় পুরে। সবাই ধরাধরি করে তাকে হাসপাতালে আনলো। তাসফির বাবার শোকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আয়শা সব ফর্মালিটিস পূরণ করে মোস্তফা সাহেবকে ভর্তি করালো। তাড়াহুড়োয় সে মোবাইলটাও আনার কথা ভুলে বসেছিল। তার দেওর যে এই হসপিটালের তাও মাথায় ছিল না। আসলে বিপদের সময় সবারই মাথাটা একটু কম কাজ করে, মানুষ অধিক উত্তেজিত হয়ে পড়ে। আয়শার কথা শেষে তাসফি শক্ত হয়ে বসলো, চোখের পানি মুছে আয়শার উদ্দেশ্যে বলল, ভাবি ওনাকে বলুন আমার বাবার রিপোর্ট আমায় দিতে। আমার বাবার কি হয়েছে জানার সম্পূর্ণ অধিকার আছে আমার। নিস্তব্ধ কিছু বলল না। তাসফি আবারও বলল, বাবার কি অবস্থা এখন, আমায় তাকে দেখতে দিতে বলুন। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, এখন দেখা করা সম্ভব নয়। তাসফি বিরোধিতা করে বলল, কেন সম্ভব নয়? আমিও একজন মেডিকেল স্টুডেন্ট, এমন তো নয় আমি ভেতরে গিয়ে হাঙ্গামা করব। নিস্তব্ধ জবাব দিল না। মেঝো চাচিকে একটু দূরে ডাকলো। তাসফি সঙ্গে সঙ্গে বলল, ভাবি ওনাকে বলুন যা বলার আমায় বলতে। চাচিকে কেন বলবে? আমার বাবার সম্পর্কে জানার কি আমার কোনো অধিকার নেই বলো? কেন সবাই আমার সাথে এমন করছো? কেন আমায় কিছু বলছো না তোমরা? আমার বাবাকে দেখতে দাও। আশা তাসফিকে শান্ত হাতে বলল, শান্ত হও বোন আমার, এমন করো না। আঙ্কেলকে তো নিস্তব্ধ দেখছে, তুমি এমন করলে কি করে হবে বলো? ভেতরে ঢোকা এখন সবারই নিষিদ্ধ। ঘোড়ার ডিমের ডক্টর উনি। ভাবি আমার বাবাকে সুস্থ করে দিতে পারছে না, পচা ডক্টর উনি। কিচ্ছু জানে না সে, কোনো পড়াশোনা করেনি সে। আমার জন্ম আরো কয়েক বছর আগে হলে আমি ঠিক এতদিনে ডক্টর হয়ে বাবাকে সুস্থ করে তুলতাম। বলেই আবারও হেঁচকি তুলে কান্না করতে লাগলো। আয়শা তাকে সামলানোর চেষ্টা করলো। বুঝলো অতি শোকে মেয়েটা আবোল তাবোল বকছে। খবর পেয়ে অনিমা বেগম আর বাসন্তীও হসপিটালে আসছে। নিলয় সাহেব এই মুহূর্তে শহরে নেই। ওসমান শেখও আসবে, তার শরীরটাও বেশি ভালো নয়। নিস্তব্ধ মেজো চাচিকে বললেন, আঙ্কেলের অসুস্থতার কথা আপনার কতদিন ধরে অবগত চাচি? চাচি মাথা নিচু করে নিল। নিস্তব্ধ আবারও বলল, চুপ করে থাকবেন না চাচি, আমায় বলুন। মেজো চাচি মুখ খুললেন, মাস তিনেক আগে ভাইজানের রোগ তখন দ্বিতীয় স্টেজে, তখনই ব্যাপারটা তিনি আমায় জানান। নিস্তব্ধ চোয়াল শক্ত করে নিল, বলল, তাহলে আরও আগে চিকিৎসা করেননি কেন? ও মাই গড, বিয়ের পরেও তো আমায় একটু বলতে পারতেন, এখন এই মুহূর্তে এসে। নিস্তব্ধ কপাল কুঁচকে রইল। মেজো চাচি মিনমিন করে বলল, আসলে ভাইজানেই চাননি চিকিৎসা করাতে, তিনি বলতেন, বুঝলে শরীফা, আমি আর বেশি দিন বাঁচব না। আমার তাসফির মায়ের কাছে চলে যেতে হবে। সময় হয়েছে। শুধু শুধু টাকা নষ্ট করে কী লাভ বলো? বরং টাকাগুলো থাকলে মেয়েটার আরও কাজে দেবে। তাছাড়া আমার চিকিৎসা করাতে গেলে এই সামান্য টাকায় কিছুই হবে না। শুধু মৃত্যুর আগে এবারে মেয়েটার একটা গতি করতে পারলেই হয়। তুমি আমার কথা দাও শরীফা, তাসফিকে তুমি কখনো এই বিষয়ে কিছু জানাবে না। নিস্তব্ধ যা বোঝার বুঝে গেল। আসলে দুনিয়াটাই এমন, টাকার অভাবে মাঝে মাঝে কত লোক সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তার ইয়াত্তা নেই। এভাবেই চলছে মানুষের জীবন। নিস্তব্ধ বলল, আঙ্কেলকে এই মুহূর্তে এখানে ডেকে চিকিৎসা করানো সম্ভব না। আমি চাচ্ছি তাকে লন্ডন নিতে হবে। সেখানে কিছুটা হলেও যদি কিছু টাকার কথা চিন্তা করেন না, সেটা আমি দেখব। মেজো চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ভালো বোঝো তাই করো বাবা, আমি আর কি বলবো। তবে মেয়েটাকে কিছু বলো না বাবা,
আমি ভাইজানের কথা ফেলতে পারবো না। বলেই চাচি চোখের পানি মুছে আবারও চললেন তাসফির নিকট। নিস্তব্ধ চাইল তাসফির মাথাটা তার কাঁধে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলুক, তুমি কেঁদো না বোকামি, তোমার বাবার যা হবে আল্লাহ তালাই দেখবেন, তুমি টেনশন করো না, আমি আছি তো। কিন্তু হাজারো জড়তায় হাহাকারে মনটা তার বিষিয়ে গেল। হৃদয়ের লুকানো অনুতার আর প্রকাশ করা হলো না তার। হসপিটাল থেকে বেরিয়ে এলো নিস্তব্ধ। শ্বশুরের জ্ঞান নেই, পরিবেশটা তার জন্য কেমন বিষাক্ত। কই, এর আগে তো কত পেশেন্টকে এমন মৃত্যুসজ্জায়িত অবস্থায় দেখে এসেছে, কই তখন তো এমন হয়নি। তবে কি আপনজন বলে এমন হচ্ছে? সব শুনে ওরা নিস্তব্ধকে কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারলো না। তবে এতটুকু খুব ভালো করে বুঝলো, তাদের চুপচাপ বন্ধু নিস্তব্ধ বউকে মানবে না করার পরেও বউয়ের প্রেমে সে ভীষণভাবে ফেসেছে। এখন শুধু তার বন্ধুটা তা একটু অনুভব করতে পারলেই হলো, তাহলে আর কখনো তাসফিকে অবহেলা করতে পারবে না। সৃজন নিস্তব্ধকে তার দিকে ফিরিয়ে দিয়ে প্রশ্ন করল, তাসফিকে ভালোবাসিস? নিস্তব্ধ বিরস কণ্ঠে জবাব দিল, অমন শক্তপোক্ত ধানি লঙ্কাকে ভালোবাসার সাধ্যে কি আমার আছে? সে তো আমার অনলে পরিয়ে ছাই করে দেবে, তাই পোড়াতে চেয়েছিলাম। অথচ দেখো, আমি প্রতিনিয়ত অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার বলছিস ভালোবাসা? সৃজন আবারও প্রশ্ন করল, বউকে ভালোবাসিস? নিস্তব্ধ রাগে চোখে তাকিয়ে বলল, তোদের কতবার বলেছে আমি ওই পুচকে মেয়েকে বউ হিসেবে মানব না, হোক সে 18+, তবু সে আমার হাঁটুর সমান। আবার বলছিস ভালোবাসা? সুজন, সৃজন, মাহিন তিনজন হতবম্ব হয়ে নিস্তব্ধর দিকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল। মানেটা কি? তাসফিকে ভালোবাসবে না, বউকে বলছে মানবে না। তবে এই শালা কষ্ট পাচ্ছে কার জন্য? শালা তো গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টায়। সুজন নিস্তব্ধর গলা চেপে ধরে বলল, শালা বউকে মানিস না, তৌসিফকেও ভালোবাসিস না, তবে কষ্ট পেয়ে এই যে নিজেকে কষ্ট দিচ্ছিস কি জন্য শুনি? মেরে না তোর হাড়গোড় ভেঙে ফেলবো। নিস্তব্ধ আবারও হতাশ কণ্ঠে বলল, ভালোবাসি না তো। ওই বোকা মেয়েকে ভালোবাসা যায় নাকি? একটুও ভালোবাসি না আমি ওকে, একটুও না। মাহিন তো কম শয়তান নয়, সে চট করে নিস্তব্ধর কথাটা রেকর্ড করে নিল। সুযোগ বুঝে সে কাজে লাগাবে। ওরা হাল ছেড়ে দিল। ওদের তাসফির জন্য সত্যি খুব খারাপ লাগছে। কি চাইছে নিস্তব্ধ? এমন অবুঝপনা কেন করছে? ওরা আর দাঁড়িয়ে থাকলো না। হসপিটালে চলল তিনজন। নিস্তব্ধকে শত বলেও নিতে পারলো না। অতঃপর তারা একাই গেল। এই মাঝরাতে নিস্তব্ধ হসপিটালে আসলো 2টার দিকে। তাসফি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে কেবিনে দেওয়া হয়েছে। নিস্তব্ধ নিঃশব্দে আইসিইউতে ঢুকলো। অতঃপর কিছু মুহূর্তেই সে সাক্ষী হলো ভয়ঙ্কর কিছু অনুভূতির সঙ্গে। একে একে সমস্ত অস্থিরতা তোলপাড় করে তুলল তার সারা অঙ্গ জুড়ে। প্রত্যেক মানুষের জীবনেই হৃদয়ে লুকানো কিছু কথা থাকে। কৈশোর থেকে বৃদ্ধ এভাবেই তারা সেই কথাগুলো সংগোপনে বয়ে বেড়ায়। মৃত্যুর আগ মুহূর্তে তাদের মনে হয় সেই যত্ন নিয়ে লুকানো মিশ্র অনুভূতির বাক্যগুলো তারা কেউ একজন ভরসাবান ব্যক্তির নিকট ব্যক্ত করে যাক। লুকানো সকল তথ্য তার নিকট সে গচ্ছিত রেখে যাক সংগোপনে। নিস্তব্ধ আইসিইউতে ঢুকে এক অদ্ভুত কাণ্ড দেখল। এতটা অসুস্থ মানুষটা উঠে বসেছে। এত আশ্চর্য হওয়ারই কথা। ওই যে কথায় আছে না, কিছু মানুষের মৃত্যুর আগ মুহূর্তে যেন প্রবল আত্মবিশ্বাসজনিত একটা অদ্ভুত শক্তি কাজ করে তাদের মাঝে। ব্যাপারটা তেমনই। মোস্তফা সাহেব হাতের ইশারায় নিস্তব্ধকে কাছে ডাকলো। নিস্তব্ধ দ্রুত সবাইকে ডাকতে চাইল, তবে ভদ্রলোক তা মানতে চাইলেন না। শুধালেন, তুমি আমার কাছে বসো বাবা, আমার হাতে বেশি সময় নেই হয়তো। এসো, শেষবারের মতো তোমার সঙ্গে একটু গল্প করি। নিস্তব্ধ এগিয়ে এসে মোস্তফা সাহেবকে শুইয়ে দিতে চাইল, কিন্তু তিনি আবারও তাতে বাধা দিলেন। তোমার আর কিছু করতে হবে না বাবা। একজন মৃত্যু পথযাত্রী তার গমন বার্তা ঠিক বুঝতে পারে। আসেই বা আর কত সময় হতে। আপনি একদম এসব কথা বলবেন না আঙ্কেল। কাল সকালেই আপনার লন্ডনের ফ্লাইট, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। মিথ্যা আশা দিয়ে আর কি লাভ বলো? আমি তো বুঝি আমার শরীরের খবর। মোস্তফা হাসতে চেষ্টা করে কিন্তু পারেন না। তিনি জোর করে নিস্তব্ধকে নিজের কাছে বসান। নিস্তব্ধর হাত নিজের হাতের মুঠোয় পুরে নেন। ভদ্রলোক বলতে থাকেন, তাসফি আমার একমাত্র মেয়ে। মেয়েটা ছোট সময় মাকে হারিয়ে আমি বাবা হয়ে তাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে চেষ্টা করেছি। তবে সে দিন যাচ্ছিল, আমার কাজও বাড়ছিল। পরের চাকরি বুঝই তো, মেয়েটাকে সময় দিতে পারতাম না। কৈশোরকাল থেকে বয়সন্ধিকাল মেয়েটা চাচির কাছে মানুষ হয়েই কেটে গেল। আমার মেয়েটা বড্ড অভিমানী, বুঝলেই তো বাবা। কিন্তু সে অভিমান করে খুব সংগোপনে
খুব সূক্ষ্মভাবে না দেখলে তা বোঝা মুশকিল। তোমার উপর দিয়ে দেখলে মনে হবে এই তো কি সুন্দর আমার সাথে হাসছে, কথা বলছে, এখানে অভিমান কোথায়? কিন্তু সেখানেই অভিমান। বললাম না, সূক্ষ্ম অভিমান। কারো বোঝার সাধ্যই নেই যদি না সে নিজে বোঝায়। কিছু ভাগ্যবানদেরই সেই ভাগ্য হয় তার অভিমান ভাঙানোর। যেমন সে তোমাকেও সেই সূক্ষ্ম সুযোগ দিয়েছে। তবেও যাদের উপর থেকে অভিমান ভাঙাতে চায় না তাদের কখনোই সুযোগ দেয় না। দিনের পর দিন তার সঙ্গে হাসি মুখে হেসে গেলে বেড়ায়। এটাই ওর নতুনত্ব। মেয়েটা আবার বড় অদ্ভুত। কখনো দুঃখ পেলে কারোর সামনে প্রকাশ করতে চাইবে না। হাজারবার প্রতিবাদ করবে, মেজাজ দেখাবে, তবুও তার সামনে নরম হবে। যদি দেখে সে নরম হয়ে যাচ্ছে, দ্রুত সে নিজের শক্ত খোলসে আবৃত করবে, নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেয়।